কিন্তু কোন ওয়াক্তের নামাজ? এখন তো নামাজের ওয়াক্ত নেই। রিদান বিছানায় যেয়ে বসে অপেক্ষা করতে থাকে মোহের নামাজ শেষ হওয়ার। বেশ কিছু সময় পর মোহের নামাজ শেষ হয়। মোহ জায়নামাজ গুছিয়ে রেখে আসতেই রিদান বলে ওঠে, কোন ওয়াক্তের নামাজ ছিল? নফল। হঠাৎ? যখনই মনে হয় আল্লাহ আমায় এমন কিছু দান করেছেন যার আমি যোগ্য নই, অর্থাৎ খুব ভালো কিছু, তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। আজ অবশ্য 10 রাকাত পড়েছি। বলেই মুচকি হাসি দিয়ে মোহর রুম ত্যাগ করে। এদিকে রিদানের ঠোঁটেও ফুটে ওঠে মনোমুগ্ধকর হাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তা কোনো কাজ ছিল কি? কোনো কাজ ছাড়াই কি খবর নেওয়া যায় না? আমাদের সম্পর্কটা নিশ্চয় অমন নয়। তা কেমন? পেশাধারী। ব্যক্তিগত করা যায় না? মানে? কিছু না, আমরা চাইছি বিয়েটা আপনার বড় মেয়ে অর্থাৎ মোহনাও যেন শরিক হয়। আসলে ও অসুস্থ, আর আরুষ তো ওকে বিছানা দিয়েও নামতে দিতে চায় না এই সময়। জি বুঝতে পারছি, কিন্তু বিয়েতে আসলে ওরা কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, এটি নিশ্চয়তা দিচ্ছি। আচ্ছা, ওদের বলবো, আর ধন্যবাদ আপনাকে। ওদের সিদ্ধান্তটি জানাবেন আমায়। জি আচ্ছা। রাখছি। কলটি কেটেই আনিসা বেগম চিন্তায় পড়ে গেলেন। আজকাল ডক্টর ফেইজের আচরণ একদম স্বাভাবিক মনে হচ্ছে না তার। লোকটির হলোটা কি? আর এমন কথার মাধ্যমে সে কি বোঝাতে চাচ্ছে? ছি ছি অনি, তোর বাড়ি এতদিন পর এলাম আর তুই এগুলো খেতে দিলি আমাদের? আসলে অনি, কি এগুলো? এমন খাবার তো প্রতি সন্ধ্যায় আমাদের কাজের লোকদের খাওয়ায়। নুডলস আর চা? সিরিয়াসলি, তোর বাসায় এসে আমাদের এগুলো খেতে হবে? মাত্র এ দুটি ফকিন্নি মার্কা খাবার খাইয়ে আমাদের আপ্যায়ন করবি? এসব উক্তি শুনে অনি বেগম যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন। ঠিকই তো বলেছে তার বান্ধবীরা। এতদিন পর বান্ধবীদের বাসায় এসে এসব খাবার খাবেন তারা। তাদের একটা স্ট্যাটাস আছে। এমন দু আইটেম তাদের সামনে কি করে পরিবেশন করলো মোহনা? মোহনার উচিত ছিল 2-4 রকমের পিঠা আর কিছু চিকেন আইটেম তৈরি করা। নিজের রাগটাকে দমিয়ে দাঁতে দাঁত চেপে অনি বেগম বলে উঠলেন, এগুলো কি মোহনা? এই দুটো আইটেম মেহমানদের সামনে পরিবেশন করে আমায় অপমান কেন করলে? আমার ছেলের কি টাকার অভাব আছে নাকি যে বাসায় বাজারের অভাব হবে? কেন ভালো কিছু রাঁধলে না? অনি বেগমের বান্ধবীদের সব উক্তি শুনেই চোখে জলের ভিড় জমায় মোহনার চোখে। তার উপর শাশুড়ির কথাই আরও নিজের চোখের জল ধরে রাখতে পারল না। নিচের দিকে তাকিয়ে সামনে চোখের জল ফেলে চলেছে মোহনা। উত্তর দিচ্ছ না কেন? চেঁচিয়ে বলে ওঠে অনি বেগম। অনি বেগমের চিৎকারে কেঁপে ওঠে মোহনা। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, আমার পায়ে খুব খুব ব্যথা। থামো, পোয়াতেই আমরাও হয়েছি। এরকম পা ব্যথা নিয়ে 7-8 জনের জন্য রান্না করেছি। মা প্লিজ, নিজের উদাহরণ সব জায়গায় টেনো না। হঠাৎ আরুষ উপস্থিত হয় রুমে। মেহমান আসার পর দরজা লাগাতে ভুলে গিয়েছিল অনি বেগম। আরুষ, তুই এসেই শুরু করে দিলি বউয়ের উকালতি করা? মা, মোহনা শারীরিকভাবে দুর্বল। এই অবস্থায় ডাক্তার ওকে কাজ বেশিরভাগ সময় বিশ্রাম করতে বলেছে। অতিরিক্ত শারীরিক চাপ ওর আর ওর বাচ্চার উভয়ের জন্যই ক্ষতিকর। কি বলতে চাচ্ছিস? আমি খাটাই তোর বউকে? মোহনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছ না তুমি। যা করছে ও সংসারের কাজই করেছে। বিয়ে করে এ বাড়িতে আসছে, তার শাশুড়ির সেবা করবে না? ঘরের কাজ, রান্নাবান্না এই তো করবে। এগুলো না করতে পারলে বিয়ে করে আসছে কেন? বিয়ে করে আমার বউ হয়ে আসছে, সে আমার বউ। তোমার মেয়েও এ ঘরের চাকরানী না? যখন সুস্থ থাকে তখন তো নিজের সংসারের কাজ করে। এখন যখন অসুস্থ, তখন কি তুমি তোমার মেয়ের কিছু দায়িত্ব নিজের কাছে নিতে পারো না মা? মা, তুমি কি পারো না মোহনাকে নিজের মেয়ের মতো দেখতে? এ মেয়েটি কিন্তু তোমার মায়েরই হবে।
চোখ ছলছল করে ওঠে অনি বেগমের। সত্যি তো, তার ভুল রয়েছে। এ সংসারের দায়িত্ব মোহনা যা মেয়েটিকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু ভুল হয়ে যায়। অনি বেগম চাইলেই পারেন মোহনাকে শিখিয়ে নিতে, মেয়েটির অসুস্থতার কিছু দায়িত্ব ভাগ করে নিতে। অনি বেগম নিশ্চুপভাবে এসব ভেবে চলেছেন। মোহ রিদান পাশাপাশি বসে আছে গাড়িতে। বিকেলে অফিস থেকে এসেই রিদান বেরিয়ে যায় মোহকে নিয়ে। মোহ এখনও জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কিন্তু তা নিয়ে তার মাথা ব্যথা নেই। তার মিস্টার হাজব্যান্ড তাকে যেখানে নিয়ে যাক, মোহের পুরো বিশ্বাস আছে জায়গাটি অবশ্যই তার পছন্দ হবে। মোহ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে চলেছে। রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য গাছপালা, কিন্তু রাস্তাটা একদম পাকাপোক্ত। বেশ কিছু সময় পর তারা গন্তব্য এসে পৌঁছায়। রিদান ও মোহ একই সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে। মোহ বের হয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখে আশেপাশে বেশ কয়েকটি ছোট ছোট পাহাড় আছে। মোহের আশপাশটা দেখার মাঝে রিদান মোহের হাতটি ধরে। মোহ রিদানের দিকে তাকাতেই রিদান মুচকি হেসে পাহাড়ের ওপর দিয়ে এগোতে থাকে। মোহ বিনা প্রশ্নে রিদানের হাত ধরে তার কদমের সাথে কদম মিলিয়ে চলতে থাকে। পাহাড়ের চূড়ায় চোখ বুজে একে অপরের হাতের ওপর হাত রেখে শুয়ে আছে মোহ রিদান। পড়ন্ত বিকেল, নিশ্চুপ পরিবেশ, উপরে আকাশ আর নিচে ঘাস। এ সময়টা উপভোগ করার মতো। হঠাৎ রিদান উঠে দাঁড়িয়ে মোহকে দাঁড় করায়। মোহের দৃষ্টি রিদানের দিকে, আর রিদানের দৃষ্টিও আকাশপানে। আকাশের দিকে তাকিয়ে রিদান বলে ওঠে, হাতগুলোকে প্রসারিত করে সন্ধে নামার আগ মুহূর্তে এই ঠান্ডা বাতাসটি নিজের গায়ে মেখে নাও মোহ। রিদানের কথায় মোহ ঠোঁটে হাসি ফুটিয়ে দুহাতে প্রসারিত করে। একবার নিঃশ্বাস টেনে বেশ কিছু সময় পর তা ছাড়ছে। এমন বেশ কয়েকবার করার পর হঠাৎ নিজের পেটে রিদানের হাতের স্পর্শ পায় মোহ। রিদানের হাতটি নিজের পেটে আরেকটু চেপে ধরে মোহ। নিজেকে আকাশে উড়ন্ত এক মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে রিদান, যেখানে আমি অনায়াসে নির্মল বাতাস নিজের মাঝে ধারণ করতে পারছি ও আকাশটাকে অনুভব করতে পারছি। নিচে তাকালে অসংখ্য মানুষের চলাচল দেখতে পারছি। এগুলো বলে মোহ রিদানের দিকে ফেরে। রিদানের চোখের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকার পর মোহ বলে ওঠে, কি করে আপনার শুকরিয়া আদায় করতে সক্ষম হব আমি? চুপ, বলেছিলাম না তোমার ইচ্ছেগুলো আমার, তোমার সব ইচ্ছে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। উত্তরে মোহ কিছু না বলে ঠোঁটে হাসি নিয়ে নীরব দৃষ্টিতে দেখে চলছে রিদানকে। রিদান মোহের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিলিয়ে আবারও বলে ওঠে, একবার না হয় 10 রাকাত নফল নামাজ পড়ে নিও। রিদানের কথায় মোহ কিছু না বলে ধীরে ধীরে রিদানের ঠোঁটের দিকে এগিয়ে আলতো করে রিদানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁইয়ে আস্তে করে বলে ওঠে। 10 রাকাত কম হয়ে যাবে না? রিদান একঘর লাগা দৃষ্টিতে মোহনাকে দেখে নিয়ে মোহের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। এভাবেই একে অপরের মাঝে হারিয়ে যায় তারা। রিদির বাসায় কথা বলে গিয়েছেন মিহাদের বাবা মা, কিন্তু রিদির পরিবার এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রাতে রিদি, দিহান ও তাদের বাবা মা রিদির রুমে বসে আছে। আমার মনে হয় মিহাদ ছেলেটা ভালো। তোমার মনে হয় কিছু যায় আসে না, একদম নিশ্চিন্ত হতে হবে। বাবা, মিহাদ ভালো ছেলে। তুই কি করে জানিস? আসলে বাবা, আমি আগে থেকেই মিহাদকে চিনি। ঠাস করে একটা থাপ্পড় মারল রিদির গালে। রিদির মা থাপ্পড়টি মেরেছেন। আহা, দিহানের মা, কি করছো? কিছু না জেনে গায়ে হাত তুলছো কেন? তো কি করব? এক বেগানা পুরুষ কিভাবে চেনে ওকে? আর সে ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ওর জন্য। বুঝতে পারছো নিশ্চয়ই ওদের। মা, এমন কিছু না। মা প্লিজ, রিধির কোনো দোষ নেই, ওকে কেন বকে যাচ্ছ? ও প্রেম করেনি। প্রথম দিকে মিহাদ ভাইয়া ওকে কল দিয়ে ডিস্টার্ব করতো। এটি জানার পর আমি ভাইয়ার সম্পর্কে খোঁজ নেই। জানি ভাইয়া খুবই ভালো একটা ছেলে, সবাই তার সুনাম করছে। তাই আমি আর ভাইয়া বাধা দেইনি রিধিকে কল দিতে, কারণ
আমি চাইলাম ওদের মাঝে চেনা জানাটা বাড়ুক, আর রিদির তাকে ভালো লাগলে ওদের বিয়েটা হোক। ঠাস। দিহানের গালেও থাপ্পড় মারল, কিন্তু এ থাপ্পড়টা দিয়েছে দিহানের বাবা।